আজকে শুনেছেন দেশে বিদ্যুতের মোট চাহিদা 17,000 মেগাওয়াট। হাসিনার হাতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 29,000 মেগাওয়াট। বাড়তি 11,000 মেগাওয়াট নিয়ে আমরা বসে আছি। সামিট আছে, এসালম আছে, ওরিয়ন আছে, ইউনাইটেড আছে, সবাই বসে বসে ক্যাপাসিটি চার্জ নিতেছে। দেশ তো অন্ধকারে ডুবে নাই, তাই না? বিদ্যুৎ আছে, বিদ্যুৎ উপচায় পড়তেছে, বরং আমাদের লাগবেই না, এতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরেও ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি হইল 1550 কিলোমিটার দূর থেকে। বাংলাদেশের সবচেয়ে দূরের কোণে গিয়া ট্রান্সমিশন লাইন বানায় চড়া দাম দিয়া। কেন? টেকনিক্যাল কোনো কারণে না, ইকোনমিক্যাল কোনো কারণেও না। উত্তরটা হইতেছে আত্মীয়তার। কিরকম আত্মীয়তা? 2015 সাল মোদী আসছেন ঢাকায়, শ্বশুরবাড়ি, যৌতুক দিতে হবে না। যৌতুক হইতেছে $4.5 বিলিয়ন ভারতীয় বিদ্যুৎ রপ্তানির চুক্তি। কার সাথে? গৌতম আদানির সাথে, মোদীর ঘনিষ্ঠতম শিল্পপতি। ঝাড়খণ্ডের গেড্ডায় একটা 1600 মেগাওয়াটের প্ল্যান বানাবে বাংলাদেশের জন্য, ডেডিকেটেড প্ল্যান। শর্তগুলো শোনেন শুধু মন দিয়া। প্রথম শর্ত হইতেছে বিদ্যুৎ আসুক বা না আসুক, প্ল্যান চলুক বা না চলুক, ট্রান্সমিশন লাইন কাজ করুক বা না করুক, বাংলাদেশকে দিতে হবে বছরে $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ আর মেনটেন্যান্স চার্জ মিলায়। 2 নম্বর শর্ত, দাম ইউনিট প্রতি 12 টাকা। ভারতের অন্য বেসরকারি উৎপাদকের চাইতে 27% বেশি, সরকারি উৎপাদকের চাইতে 63% বেশি। তৃতীয় শর্ত কি? মেয়াদ 25 বছর। এর মাঝে বের হওয়া যাবে না। বের হইলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা খাবে। আওয়ামী লীগের 25 বছরের চুক্তি খুব পছন্দ। ওর বাপ শহরের বডিগার্ড করে গেছিল 25 বছরের চুক্তি, দাসত্বের চুক্তি ইন্দিরার সাথে মৈত্রীর নামে, আর কাঁঠাল রানী করলো আদানির সাথে চুক্তি। হিসাব করেন, 25 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে 1,08,360 কোটি টাকা। পদ্মা সেতু একটা 30,000 কোটি টাকা, মানে এই টাকায় আরো 3টা পদ্মা সেতু বানানো যায়। হাসিনা কেন এই চুক্তি করলো? দেশে বাড়তি 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, দ্বিগুণ দাম দিয়ে বিদ্যুৎ কিনতে রাজি হইলো কেন? কারণ ক্ষমতায় টিকতে দিল্লি লাগে। এই সমর্থনের একটা দাম আছে, এই দামটা গৌতম আদানির পকেটে দিতে হবে 25 বছর ধরে। আদানি কোনো সাধারণ ব্যবসায়ী না, মোদীর ঘনিষ্ঠতম শিল্পপতি, মোদীর অর্থনৈতিক ছায়া। আদানির মুনাফা মানে মোদীর রাজনৈতিক শক্তি। এটা সরাসরি ঘুষ না, সেটা ছিল জিও পলিটিক্যাল ভাড়া, ক্ষমতার ভাড়া। হাসিনা ক্ষমতায় থাকার ভাড়া বাংলাদেশের জনগণ পরিশোধ করিচ্ছে প্রত্যেক মাসে। বিদ্যুৎ বিলের মধ্যে লুকায় লুকায় ওই ভাড়া আসিচ্ছে আপনার কাছে। আমরা ক্ষুদ্রকালে কইতাম এটা ভাড়া নেয়। ইন্ডিয়া বাংলাদেশের মারছে, এখন আদানির মাধ্যমে ভাড়া নিতেছে। এবার আসেন ইউনিট সরকার কি করছিল সেটা দেখি। হাসিনা পালানোর 2 সপ্তাহের মধ্যে হাসিনার ইন্ডেমনিটি এক জয় বাংলা করে দিছিল। 15 বছর যে লুট চলছে সে একটার অধীনে সমস্ত কার্যক্রম স্থগিত করে দেয়। সেপ্টেম্বরে একটা ন্যাশনাল রিভিউ কমিটি করে বিদ্যুতের সমস্ত চুক্তিগুলো বিবেচনা করার জন্য, পুনর্মূল্যায়ন করার জন্য। অক্টোবরে সামিট গ্রুপের সাথে হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল করে দেয়। সাথে সাথে আজিজ খান পরিবারের 11 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে যায়। বাঘের বাচ্চা সাব্বাস! বাংলাদেশের ইতিহাসে এত বড় কোম্পানির সাথে সরকার কখনো এইভাবে চুক্তি বাতিল করেনি। বাঘের গর্জন হবে এডিটর সাহেব। 1 মাস পরে আর বড় ধাক্কা। 14 নভেম্বর 2024 হাইকোর্ট রায় দিল যে ওই যে 2টা ভয়ঙ্কর অ্যাক্ট ছিল, ইন্ডেমনিটি অ্যাক্টের 9 এবং 6 2 ধারা, এটা অসাংবিধানিক। 15 বছর ধরে যে ছাতার নিচে লুটপাট চলতেছিল সেই ছাতার মূল কাঠামোকে আদালত জয় বাংলা করে দিল। এইবার চাকভুং পার্টিশন হবে এডিটর সাহেব। এরপরে জানুয়ারিতে ন্যাশনাল রিভিউ কমিটি তার রিপোর্ট জমা দিল। তারা বললো আদানি চুক্তিতে মারাত্মক অসঙ্গতি আছে, গুরুতর জালিয়াতি আছে। সুপারিশ করলো সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশে যাইতে হবে আদানির বিরুদ্ধে, ভারতের সবচেয়ে শক্তিশালী শিল্পপতির বিরুদ্ধে। বিরাট সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। যে কাজগুলো সব হয়েছিল অধ্যাদেশের ভিত্তিতে। অধ্যাদেশের চূড়ান্ত পরিণতি দেওয়ার দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচিত সরকারের, মানে বিএনপি। বিএনপি কি করলো আসেন সেটা দেখি। বিএনপি সরকার আসছে 2 মাসের বেশি হয়ে গেছে। এই 2 মাসে বিদ্যুৎ খাতে কি কি করতে পারতো, তালিকাটা কিন্তু ছোট না। আদানির বিরুদ্ধে সিঙ্গাপুরের সালিশে যাওয়ার সুপারিশ ছিল। 2 মাসে সরকার এটা গ্রহণ করতে পারতো, এই প্রক্রিয়া শুরু করতে পারতো, করে নাই। বিদ্যুৎ চুক্তিগুলো চিরস্থায়ী না, 15 থেকে 25 বছর মেয়াদ, তারপরে নবায়ন করতে হয়। অনেক প্ল্যান্টের চুক্তি এখন নবায়নের পথে। মজার ব্যাপার, হাসিনা সরকার নিজেই 23-24 সালে বাজেটে ঘোষণা দিছিল, অর্থমন্ত্রী সে সময় এই যে লোটা কামাল ছিল, মুস্তফা কামাল, সংসদ দ্বারা বলছিল যে চুক্তি নবায়নের সময় ক্যাপাসিটি চার্জের ক্লজ তুলে দেওয়া হবে, মানে নতুন মডেল হবে, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, বিদ্যুৎ দিলে টাকা পাবে, না দিলে না। বিএনপি সরকার এই ঘোষণা শুধু জোর দিয়া বহাল রাখতে পারতো। যেসব চুক্তি এখন নবায়নের পথে সেগুলোতে এই শর্ত চাপাইতে পারতো। এই কাজে আদালতে যাওয়ার ভয় নাই, আন্তর্জাতিক সালিশের ঝুঁকি নাই, চুক্তি বাতিলের ঝামেলা নাই। পুরনো চুক্তি তো এমনিতেই শেষ, নতুন চুক্তি সরকারের শর্তে হবে। তবু এই সহজ কাজটা বিএনপি করে নাই। সরকার কি করলো? ওই যে অধ্যাদেশ পাশ করে গেছিল প্রফেসর ইউনূস, ইন্ডেমনিটি অ্যাক্ট স্থগিত, এইটা সে আইনে পরিণত করলো। এখন মনে হবে বাহ ভালো তো, এটা আইনে পরিণত করছে। হ্যাঁ, হাসিনার ইন্ডেমনিটি আইন আনুষ্ঠানিকভাবে শেষ। কিন্তু এটার মধ্যে কিন্তু আছে। প্রফেসর ইউনূসের সরকার যে আইন অধ্যাদেশটা করছিল, সে অধ্যাদেশ বিএনপি সংসদে পাশ করানোর সময় একটা ক্লজ ঢুকাই দিয়েছে বিএনপির মধ্যে। সে ক্লজটা কি? দায় মুক্তি আইন বাতিল হইলেও তার অধীনে যে সম্পাদিত সব চুক্তি সেটা বৈধতা দেওয়া হবে। বা আইন বাতিল, কিন্তু আইনের ছাতার নিচে চুক্তিগুলো হয়েছিল সামিট, ওরিয়ন, এসালম, আদানি, সব চুক্তি বৈধ।
কোনো চুক্তি বাতিল হবে না। হাসিনার দায় মুক্তি আইনের সব চুক্তিকে বৈধতা দিছে বিএনপি। মাফিয়া আইনটা বাতিল করা মানে কি? যদি মাফিয়া চুক্তিগুলো বহালি রাখে, মাফিয়াদের লাইসেন্স কেন নেওয়া মানে কি? যদি তাদের সব রোজগার নিরাপদ রাখে, এটা তো বাতিল করা না, এটা বৈধতা দেওয়া। এটা পুরনো আইনের কবর দেওয়া না, এটা পুরনো আইনের অধীনে যত লুটপাট হয়েছিল সব লুটপাটকে চিরস্থায়ী বৈধতার সিল মেরে দেওয়া। ইউনূস সরকার অধ্যাদেশ দিয়ে বলছিল এই লুট অবৈধ, বিএনপি সংসদে আইন পাশ করে বলল এই লুট বৈধ। এখন সব মেলান, হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, 2 বছর হইতে চললো, কিন্তু সামিট প্রত্যেক মাসে টাকা পাইতেছে, ওরিয়ন পাইতেছে, ইউনাইটেড পাইতেছে, ডরিন পাইতেছে, এস আলমের বাসখালী আজও ক্যাপাসিটি চার্জ নিতেছে, আদানি মাসে মাসে কোটি কোটি টাকার কিস্তি বুঝে নিতেছে। যে ব্যবস্থা হাসিনা বানাইছিল সেই ব্যবস্থা আজও চলতেছে। শুধু হাসিনাটা নাই, হাসিনা সারা ব্যবস্থা, কারণ ব্যবস্থাটা শুধু হাসিনার ছিল, ব্যবস্থাটা ছিল চুক্তির, আইনের, কাঠামোর, বন্দোবস্তের। আমরা সেই জন্যই বন্দোবস্ত বদলাইতে চাইছিলাম, আর সেই চুক্তি, সেই আইন, সেই কাঠামো বদলানোর ক্ষমতা একমাত্র সরকারের হাতে। ইউনূস সরকার শুরু করছিল অধ্যাদেশ দিয়া, ইন্ডেমনিটি বাতিল কইরা, সম্পদ জব্দ কইরা, আদানির বিরুদ্ধে সালিশের সুপারিশ চাই না। বিএনপি সরকার সেই কাজ শেষ করতে পারত, আইন বানায়, মামলা ঠুকা, চুক্তি বাতিল করে, টাকা উদ্ধার করে, করেনি। কেন করেনি? কারণ এই মাফিয়া শ্রেণীর সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে, নাম বদলাইছে, মুখ বদলাইছে, সম্পর্ক টিকে আছে। সম্পর্ক বদলে যায়নি একটি পলকে, হাসিনা গেছে, হাসিনার ব্যবস্থা থেকে গেছে। আর সেই ব্যবস্থার বিল আবারও পরিশোধ করব আপনি, আমি, সবাই। বিদ্যুতের দাম আবার বাড়তেছে, কারণ মাফিয়াদের ভাড়া তো কেউ মাফ করেনি। আমাদের লড়াই যেন শেষ হওয়ার না, একটা লড়াই করে দম ফেলতে না ফেলতে আরেকটা লড়াই এসে হাজির হয়। এই বিএনপি রেজিমকে জবাব দিতে হবে, কেন অধ্যাদেশকে অবিকল আইন বানানো হলো না, কেন ক্লজ যুক্ত করা হলো, কোন মাফিয়াকে বাঁচানোর জন্য অধ্যাদেশে নতুন ক্লজ লাগানো হইলো। এর জবাব একদিন না একদিন দিতেই হবে বিএনপিকে, কারণ জুলাই এখনো জিন্দা আছে। ইনকিলাব জিন্দাবাদ।